আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প মাখনপুরের ভয়। গল্পের নাট্যরূপ নির্মাণ দ্য ইঙ্ক পোর্টাল। আমাদের চ্যানেলে গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প মাখনপুরের ভয়। আলোটাকে অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছিল শশীচরণ, আর যতবারই দেখতে পাচ্ছিল ততবারই কেমন বারবার মনে হচ্ছিল আলোটা একটু অন্যরকম। বিশেষত জঙ্গলের মধ্যে যদি কেউ হ্যারিকেন বা মশালের আলো নিয়ে যায় তাহলেও এমন আলো হওয়া সম্ভব নয়। মাঝে মাঝে জ্বলে উঠছে, আবার দপ করে নিভেও যাচ্ছে, যেন গোটা জঙ্গলটা অন্ধকারে ঢেকে যাওয়ার পর মুহূর্তেই আলোটা দপ করে জ্বলে উঠে সবকিছু দেখিয়ে দিচ্ছে। শশীচরণ এমন সময় এই দিকে সচরাচর আসে না। আগে এসেছিল অন্য একটা কারণে। বউ কয়েকদিন ধরে শোল মাছ খাবে বলছে, অথচ শোল মাছ গ্রামের ওই ডোবা মানে নিরঞ্জন রক্ষিতের বাড়িতে যে ডোবা আছে সেই ডোবায় পাওয়া যায়। এমনকি দিনের বেলা ওখান দিয়ে আসার সময় দুই একবার বড় শোল মাছ সে দেখেছে। শোল মাছগুলো মাঝে মাঝে আস্তে আস্তে জলের উপরে উঠে আসে, আবার ডুবে যায়। এমন সময় শোল মাছটাকে দেখেছিল শশীচরণ। তারপর বউয়ের কথা শুনে আজ রাত করেই একটা জাল নিয়ে বেরিয়েছে, সেটাকে ধরবে। যদিও নিরঞ্জন রক্ষিতের ওই ডোবায় এমন আরও অনেক মাছ থাকার সম্ভাবনা রয়েছে, বেটা হাড় কৃপণ, কাউকে একটা মাছ ধরতে দেয় না, নিজেও ধরে না। নিরঞ্জন রক্ষিত নিরামিষ খায়, আর তাই অন্য সবাই যাতে নিরামিষাশী হয়ে যায় সেই চেষ্টাই সে করে। পুকুর ধারে এসে মনে মনে একটা অসভ্য ভাষা শশীচরণ বলেছিল, কিন্তু তারপরেই পুকুরের ধারে দাঁড়িয়ে উল্টো দিকে ওই জঙ্গলের মাঝে চোখ পড়তেই থমকে গিয়েছিল। জঙ্গলের মধ্যে একটা আলো জ্বলে উঠে আবার নিভে গেল মনে হলো না? এত রাতে জঙ্গলে কে ঢুকেছে? শশীচরণের কৌতূহল বেশি। এই কৌতূহলের জন্যই শশীচরণ একবার গ্রামের চোর ধরেছিল। সেই কৌতূহলের জন্যই একবার রাতের অন্ধকারে বৃষ্টিতে ভিজে শুধুমাত্র একটা বাড়িতে একটা অদ্ভুত শব্দ শুনে সেই বাড়িতে ঢুকে দেখতে গিয়ে গ্রামের লোকেদের কাছে আরেকটু হলেই অপদস্থ হচ্ছিল। তাই আজও সেই কৌতূহল ছাড়তে পারল না শশীচরণ। মাছ ধরা বন্ধ রেখে খোলা জালটা নিরঞ্জন রক্ষিতের বাড়ির ঠিক পিছনের দিকে একটা গাছের ডালে ঝুলিয়ে রেখে আস্তে আস্তে এগিয়ে গেল জঙ্গলের দিকে। ওই আলোটা কিসের সেটা তাকে জানতেই হবে। অমনি তখনই জঙ্গলের দিক থেকে ভেসে আসা সেই চিৎকারের শব্দটা শুনতে পেল শশীচরণ। অদ্ভুত একটা মেইলি গলায় চিৎকারের শব্দ, আর সেই চিৎকারের শব্দটা যেন শশীচরণের কানের ভেতর পর্যন্ত এসে পৌঁছল। এত রাতে জঙ্গলের মধ্যে এমনভাবে চিৎকার করে কে? ছোটবেলায় জঙ্গলের ভয় পেয়েছি অনেকবার, কিন্তু রাতে তো জঙ্গলের মধ্যে গিয়েছি, কখনো কিছু হয়নি। তাহলে আজও কিছু হবে না। জঙ্গলে কি? শশীচরণ আর দ্বিরুক্তি না করে এক পা করে এগিয়ে গেল সেই জঙ্গলের দিকে। আর তারপরে
বুঝতে পারল জঙ্গলের মধ্যে একজন নয়, বেশ কয়েকজন রয়েছে। যে শব্দটা তার চিৎকারের শব্দ বলে মনে হয়েছিল সেটা আসলে হাসির শব্দ। আর এখন একসাথে 2 কিংবা তার চেয়ে বেশি নারীর কণ্ঠস্বর ভেসে চলেছে, আর তার সঙ্গে সেই আলোটা জ্বলে চলেছে। শশীচরণ পায়ে পায়ে জঙ্গলটার একদম কাছটায় গিয়ে দাঁড়ালো। এইখান থেকে একটা পায়ে চলা পথ জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। এই জঙ্গলের ভেতরে পথ খুব একটা নেই, কারণ গ্রামের শেষের দিকেই এটা। জঙ্গল পেরিয়ে গেলে একটা নদী পড়বে, নদীটাই জঙ্গলের শেষ প্রান্তের দিকে রয়েছে। তাই জঙ্গল পেরিয়ে নদীর দিকে যাওয়ার প্রয়োজন কারোর পড়ে না। নদীতে যাওয়ার জন্য অন্য পথ আছে, খুব বেশি নয়, হেঁটে গেলে মিনিট 15-র মধ্যে জঙ্গলটা লম্বালম্বিভাবে পার করে দেওয়া যাবে। শশীচরণ যখন পায়ে চলা পথের কাছে এসে দাঁড়ালো তখন বুঝতে পারল যারা হাসছিল তারা একটু ভেতরের দিকে ঢুকে পড়েছে। এত রাতে মেয়ে মানুষের গলা জঙ্গলের ভেতর থেকে আসে, কারা ওরা? শশীচরণের মনে তখনও কিন্তু ভয় আসে না। রাতের বেলা অন্য কেউ হলে এমন শব্দ শুনে উল্টো দিকে বাড়ির পথ ধরবে, কিন্তু শশীচরণ সেটা করল না। সে কৌতূহলবশত জঙ্গলের ভেতরে ঢুকল। বলা যায় না, নিরঞ্জন রক্ষিত পুকুর পাহারা দেওয়ার জন্য শকুনের ম ধরে বসে থাকতে পারে, আর যদি সেটাই হয় তাহলে তার চোখ থেকে বেঁচে চলে যাবে এমন ক্ষমতা শশীচরণের এখনো হয়নি। কিন্তু এইবার জঙ্গলের ভেতরে ঢুকে হ্যারিকেনটা তাকে জ্বালাতে হলো, কারণ আকাশে চাঁদের অল্প আলো থাকলেও জঙ্গলের ভেতরটা কেমন যেন অন্ধকার। বড় বড় গাছগুলো চারপাশে এমনভাবে ছড়িয়ে রয়েছে যে চাঁদের আলোটুকু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। যেখানে প্রবেশ করে সেখানে কালো মাটি আর তার সঙ্গে মাটির উপরে জমা হওয়ার শুকনো পচা পাতার দল যেন আলোটাকে শুষে নেওয়ার চেষ্টা করে এক মুহূর্তে। ঠিক তারপরেই শশীচরণের মনে হলো গোটা বাতাসে ছড়িয়ে রয়েছে একটা অদ্ভুত তীব্র সুগন্ধ। এই সুগন্ধ সে গোটা জীবনে কখনো পায়নি। শশীচরণ সামনের দিকে এগোতে লাগলো পায়ে চলার পথ ধরে। সে একবারও কিন্তু পেছনের দিকে তাকালো না। পেছনের দিকে তাকালে শশীচরণ দেখতে পেত যেই পথ ধরে সে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে সেই পথের পেছনের দিক বরাবর হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে যাচ্ছে একটা মস্ত বড় কালো ছায়া। শশীচরণ দেখতে পেল না, কারণ তীব্র সুগন্ধ তাকে মোহিত করে ফেলল। গন্ধ, বুঝলে? গন্ধ গন্ধ দিয়ে অনেক সময় লক্ষণ প্রতিলক্ষণ বোঝা যায়। কোনো স্থানের বাতাসে এমন কোনো অদ্ভুত গন্ধ যদি খুঁজে পাও যার সঙ্গে সেই স্থানের কোনো মিল নেই, তাহলে বুঝতে পারবে সেখানে কোনো একটা শক্তি উপস্থিত আছে। হ্যাঁ, হতে পারে তা শুভ শক্তি কিংবা হতে পারে অশুভ শক্তি। তবে শুভ শক্তির গন্ধ তোমার কাছে বেশিরভাগ সময় ভালো লাগবে, কিন্তু অশুভ শক্তির গন্ধ হবে কটু। কিন্তু এমন কেন হয় বলুন তো? মানে গন্ধ ব্যাপারটা আমি বুঝলাম, তবে এর তো একটা নির্দিষ্ট কারণ আছে। নিশ্চয়ই আছে। দুনিয়াতে অকারণে কখনো কোনো কিছু হয় না। সমস্ত কিছুর পেছনেই একটা না একটা কারণ তো থাকবেই। শুভ শক্তি যখন প্রকৃতিতে আসে তখন প্রকৃতি তাকে অনুভব করতে পারে। তোমরা তো জানো প্রকৃতি আসলে সবচেয়ে বড় শক্তি, মানুষ তার কাছে অতি সামান্য। অথচ মানুষ যত বড় হবে তত প্রকৃতিকে নিজের কাজে লাগানোর জন্য
তার ধ্বংস সাধন করতে শুরু করবে। তোমরা তো নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছই, যত সময় যাবে তত আরো বাড়বে। এক সময় প্রকৃতি যখন নিজের বদলা নিতে শুরু করবে, তখন মানুষ আর পালাবার জায়গা পাবে না। এই প্রকৃতি সমস্ত কিছুই বুঝতে পারে, আর বুঝতে পারে বলেই আমাদের সাবধান করে জানিয়ে দেয় যে কোনটা করা উচিত আর কোনটা উচিত নয়। অশুভ শক্তি যখন প্রকৃতিতে আসে, তখন সেই শক্তির গন্ধ হয় কটু। ঠাকুরমশাই, আপনি যা বলছেন সেইটা হলো গিয়ে তত্ত্বকথা। সে তত্ত্বকথা শুনে আমরা কি করব বলুন তো? আপনি আমাদের আসল কথাটা বলুন। মানে এই যে আপনি বলছিলেন না যে বাতাসে গন্ধ পাওয়া যায়, সে তো আপনি আগেও বলেছেন, কিন্তু এমন কোনো একটা কথা বলুন যেখানে আপনার তত্ত্বকথা আমাদের কাছে সত্যিকারের গল্প বলে মনে হবে, আমরা সহজে বুঝতে পারবো। গন্ধ যে কতটা কাজে লাগে সে কথা তোমাদের আগেই বলেছি। আসলে নাসিকা হলো আমাদের এক ইন্দ্রিয়। আমাদের এই ইন্দ্রিয়ের অনেক কিছুই ক্ষমতা থাকে, তা আমরা সহজে বুঝতে পারি না। আমাদের মধ্যে অনেকের ষষ্ঠ ইন্দ্রিয় আরো বেশি কাজ করে। ইন্দ্রিয় কখনো ভুল বলে না, কিন্তু সরাসরি ইন্দ্রিয়ের কাজের জন্যেও কিন্তু আমাদের এই ইন্দ্রিয়ের ক্ষমতা প্রয়োজন হয়। যাই হোক, তোমরা যখন সেসব জানতে চাও, তাহলে তোমাদের একবারের কথা বলি। হঠাৎ করেই আজ সেই কথাটাই মনে পড়ে গেল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অতীতের কথা মনে আসে। তারানাথ কথা বলতে বলতে পাসিং শোয়ের প্যাকেটটা তুলে নিল। আমি আজ কিশোরী আজ আসার সময় ভেবেছিলাম এখানে আর আসাই হবে না। বৃষ্টিতে একরকম অর্ধেক কাক ভেজা হয়ে কিশোরী যখন আমার বাড়িতে এসেছিল, তখন আমি নিশ্চিত আজ বৃষ্টি আর কমবে না, যেন গোটা আকাশ ভেঙে পড়ে জল নামছে। ছোটবেলায় মা বলতো, যখন দেবতাদের কান্না পায় তখন বৃষ্টি হয়, আর তাদের কান্নাই বৃষ্টি হয়ে আসে। কিন্তু তখন সে কথা আমি বিশ্বাস করতাম, মনে হতো সত্যি কথাই বলছে। বড় অদ্ভুত লাগে, তাই না? ছোটবেলা আর বড়বেলার মধ্যে কত কিছু বদলে যায়। ঠিকই বলেছ। ছোটবেলায় আমাদের পাড়ায় একটা মস্ত বড় পুকুর ছিল। সেই পুকুরটা আসলে আমাদের কাছে অনেক বড়, কিন্তু বড় হয়ে মানে অন্তত কলকাতা আসার আগে ওখানে গিয়েছিলাম, কিন্তু অন্যরকম মনে হয়েছিল তখন। ছোটবেলায় আমাদের কাছে যে দৃশ্যটা যেমন বলে মনে হয়, পরে আর তেমন মনে হয় না। বিশেষ করে অনেক বছর পরে সেই স্থানে গেলে এই ব্যাপারটা আরও বেশি করে মনে হয়। এসব কথা বলতে বলতেই কিশোরী আর আমি তারানাথের কাছে পৌঁছে গেলাম। ট্রাম রাস্তা থেকে নেমে কোনো রকমে তারানাথের বাড়িতে এসে দেখি সে বসেছে। তারপর মাথা মুছে কোনো রকমে নিজেদের পরিষ্কার করে নিয়ে একরকম বসলাম। ততক্ষণে বাইরের বৃষ্টি আবারও বাড়তে শুরু করেছে। তারপর প্রথমে বৃষ্টি, তারপর আবহাওয়া, আর সেখান থেকে কথা ঘুরতে ঘুরতে কখন যে গল্প পর্যন্ত এসে পৌঁছেছিল মনে নেই। একবার গ্রামে গিয়ে পড়েছিলাম এক অদ্ভুত সমস্যায়। সেই গ্রামের জঙ্গলের মধ্যে কিছুদিন ধরে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে চলে। তাছাড়া সম্প্রতি সেই গ্রামের একজন জঙ্গলের কাছাকাছি রাতের বেলায় গিয়ে হারিয়ে গেছিল। অনেকেই মনে করেছিল সেখানে কিছু একটা গন্ডগোল রয়েছে। আমিও প্রথমে সেটাই মনে করেছিলাম। তারপর এক আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল। তারানাথের মুখে আশ্চর্য অভিজ্ঞতার কথা, তার চোখের সেই অদ্ভুত দৃষ্টি দেখে মনে হলো সত্যি গল্প শুনতে চলেছি। তারানাথ নিজের জীবনে যা দেখেছে তারপরে আশ্চর্য হওয়া তার কাছে অতি ভাগ্যের ব্যাপার। কিশোরী একবার চোখ টিপল। এর অর্থ আমি বুঝি, নিশ্চয়ই আজ তারানাথ বাড়িয়ে রং মিশিয়ে কিছু বলতে চলেছে। কিন্তু কিশোরী যাই বলুক, আমি জানি কিশোরী তারানাথের সবচেয়ে বড় গুণমুগ্ধ শ্রোতা। তখন বর্ষা পেরিয়ে শরতের দিকে সময় চলেছে। সে বছর নানা স্থানে বন্যা হয়েছিল। বন্যার জল নেমে তখন চাষের জমি আবার পরিষ্কার হতে শুরু করেছে। আকাশে ভেজা তুলোর মতো মেঘ দেখা যায় মাঝে মাঝে। বর্ষাকাল শেষ হতেই কোনো রকমে কয়েকটা দিন কাটিয়ে তারপর আর থাকতে না পেরে একদিন হুড়মুড় করে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে একদিন মাখনপুর বলে একটা গ্রামে গিয়ে পৌঁছেছি। গ্রামের নামটা তখন আমি জানতাম না। তো ওই গ্রামের বাইরের দিকে
একটা ছোট পুকুর মতো আছে। তার পাড়ে দাঁড়িয়ে একটি লোক জলের মধ্যে কি যেন দেখছে। মধ্যবয়স্ক, বেশ মোটার দিকে চেহারাটা, পরনে ধুতি আর গায়ে সাদা ধবধবে পোশাক। আমায় দেখে একবার মুখ তুলে তাকালো, তারপর কি যেন মনে হতে বলল, বলি ঠাকুর মশাই, আসা হচ্ছে কোথা থেকে? দু একটা প্রশ্নের উত্তর দিতেই সে বলল, এখানে এসেছেন ভালো কথা, কিন্তু রাতের বেলায় গ্রামে থাকবেন না, হেঁটে চলে যান। আর এখন তো দুপুর হয়ে গেছে, সন্ধ্যার মধ্যে পাশের গ্রামে পৌঁছে যাবেন। এই গ্রামে থাকলে আবার কখন কি হয়ে যায় বলা যায় না। কেন, কি হয়েছে বলুন তো? আর বলবেন না ঠাকুর মশাই, আমার হয়েছে যত জ্বালা। এই পুকুর কিনেছি, পুকুরে আমি মাছ চাষ করিনি, কিন্তু নিজে থেকে মাছ হয়েছে। মানে আগে যার পুকুর ছিল তার হয়তো কিছু মাছ ছিল, তাই বড় হয়েছে। এখন সারাদিন পুকুর পাহারা দাও, না হলে ও এসে চুরি করে নিয়ে যায়। খাওয়ার জন্য শাকসবজি আছে, জমির ফসল আছে। 3 দিন আগে আমাদের গ্রামের শশীচরণ রাতের বেলা তার বউটাকে শোল মাছ খাওয়াবে বলে বেরিয়ে নাকি আমার পুকুরে মাছ ধরতে এসেছিল। গাছের কাছে তার খোলা জালটাও ছিল, কিন্তু শশীচরণ যেন হাওয়ায় মিলিয়ে গেছে। অনেক রাত পর্যন্ত না ফেরায় তার বউ আশেপাশের লোক নিয়ে পুকুর পাড়ে এসে হাজির হয়। তারপর জাল এখানে দেখে তো আমার উপরে, আমি নাকি তাকে সরিয়েছি। 2টো মাছ নেওয়ার জন্য বকাবকি করি সে ঠিক আছে, তাই বলে একটা মানুষকে সরিয়ে দেব? বলি আমি কি মানুষ নাকি কসাই? বুঝতে পারলাম, যে কারণেই হোক গায়ে লেগেছে, তাই শান্ত করার উদ্দেশ্যেই বললাম, চিন্তার মাথায় কি বলতে কি বলে ফেলেছে, তা নিয়ে আপনি কিছু মনে করবেন না। কিন্তু শশীচরণ গেল কোথায়? মানে আপনি তো বলছেন তার জালটা এখানে ছিল। আমি কি করে জানবো বলুন তো ঠাকুর মশাই? তাছাড়া এ কদিনে জঙ্গলের মধ্যে যা হচ্ছে, তারপর তো আমি কিছু বলতে পারি না। গ্রামের লোককে সেসব কথা বললে তারা ভাববে আমি পাগল। এরপর নিরঞ্জন রক্ষিতের বাসাতেই গেলাম। পুকুর পাড় থেকে একটু দূরেই তার বাড়ি। দুপুরবেলা তার বাড়িতে তারই হাতে রান্না বান্না খেয়ে দাওয়ার কাছে বসেছি। প্রথমবার দেখে মানুষটাকে কেমন শক্তপোক্ত আর বড় রুক্ষ বলে মনে হয়েছিল, তেমন কিন্তু নয়। মনের ভেতরটা নরম। নারকোল গাছ থেকে কচি ডাব পেড়ে আনার সময় যেমন শক্ত রুক্ষ ভাব, যেমন ছাড়িয়ে ভেতরে প্রবেশ করতে পারলেই ঠান্ডা সুস্বাদু জল পাওয়া যায়, এই নিরঞ্জন রক্ষিত তেমন। জীবনে বিয়ে করেনি, বাবা মা মারা যায় প্রায় একসঙ্গে, আজ থেকে 5 বছর আগে। এই বাড়িতেই সবাই একসঙ্গে থাকতো। কি কারণে বিয়ে করেনি সে কথা আমি আলাদা করে আর জিজ্ঞাসা করলাম না। কিছু কিছু মানুষ থাকে, তারা যতটা বলতে চায় ততটাই জানতে হয়, তার বেশি জানার চেষ্টা করতে নেই। তার কিছু জমি জমা আছে, ভাগ চাষ করায়, সেখান থেকে যা আসে একার সংসার ভালোভাবেই চলে যায়। কিন্তু তার বড় দুঃখ, তার দুঃখ হলো তার পুকুর থেকে লোকেরা মাছ চুরি করতে চায়। তবে তার চেয়েও বড় দুঃখ হলো শশীচরণের নিরুদ্দেশের পেছনে গ্রামের লোকেরা মনে করে যে তার হাত রয়েছে, কিন্তু সে বিষয়ে সে কিছুই জানে না। আচ্ছা, কি বলছিলেন যেন জঙ্গলের মধ্যে? আরে সে কথাই তো বলবো। সেদিন রাতের বেলা বাইরে বেরিয়েছিলাম। রাতের বেলা মাঝে মাঝে এমনি বাইরে বেরোই, কখনো কখনো প্রকৃতির ডাকে, কখনো কখনো রাতের বেলা ঘুম না এলে। সেদিনও রাতের বেলা বাইরে বেরিয়ে কি মনে করে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসেছি। এমন সময় দেখি ওই জঙ্গলের ভেতর থেকে আলো জ্বলছে। অত রাতের বেলা জঙ্গলের ভিতরে এমন আলো সহজে জ্বলে না। আলোটাও বড় অদ্ভুত, একটা হ্যারিকেনের আলো নয়, অনেকটা বড় আলো। একবার জ্বলে একবার নেবে। আমি তো ভয় পেয়ে গেলুম।
পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে ওই দিকে তাকাতেই মনে হলো জঙ্গলের ভেতর থেকে কারা যেন হাসে। মেয়ে মানুষের গলা ঠাকুর মশাই। আমি তো ভয়ে কাঠ হয়ে গেছি। রাত্রিরে জঙ্গলের মধ্যে মেয়ের গলা মানেই তো অন্য কিছু। তারপর আবার অমন আলো। আমি তো অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। পুকুর পাড় থেকে আর নড়তে পারিনি। মনে হলো যেন পুকুর পাড় থেকে নড়তে গেলেই এক্ষুনি কিছু একটা হয়ে যাবে। জঙ্গলের ভেতর থেকে কেউ যেন আমার দিকে তাকিয়ে দেখছে। ঠাকুর মশাই, এত ভয় পেয়েছিলাম কি বলবো। তারপর যেই হুঁশ ফিরল, আমি অমনি সঙ্গে সঙ্গে ছুটে এলাম ঘরের দিকে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলুম। আর কিন্তু সেই হাসির শব্দ শুনতে পাইনি। ওই একদিন ছাড়া তারপর আর কিছু শুনতে পাননি? না ঠাকুর মশাই, ওই একদিনই। তারপর রাতের বেলা বাইরে বেরোবার সাহস আমি করি না। আপনি বলুন, শশীচরণ যেদিন হারিয়েছে তার 3 দিন আগে আমি ওই ব্যাপার দেখেছি। তারপর আমি কি রাতের বেলা বেরোবো? শশীচরণ কেন, রাতের বেলা যেই মাছ ধরতে আসুন না কেন, এখন আর আমি বাইরে বেরোই না। বুঝতে পারলাম লোকটা মিথ্যে কথা বলছে না, লোকটা সত্যি কথাই বলছে। হয়তো একটু ভীতু, তাই এমনভাবে কথাগুলো বলছে। কারণ মিথ্যে কথা বলার লোক আমি চিনি। তাছাড়া এই বিষয়ে মিথ্যে বলে তার কোনো লাভ নেই। যদি কোনো ক্ষতি করে থাকতো তাহলে এত কিছু বলার জন্য সে আমায় ডেকে আনতো না। গ্রামের লোকেরা আপনার কথা বিশ্বাস করছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু আচ্ছা, শশীচরণের কি হলো সেটা তো জানা দরকার। খুঁজে পাওয়া গেছে? জঙ্গলের মধ্যে লোক ঢুকেছিল? হ্যাঁ, ভোরবেলায় জঙ্গলে লোক ঢুকেছিল। জঙ্গল খুব বেশি বড় নয় ঠাকুর মশাই। হাঁটলে 15 মিনিট লাগবে নদীর পাড়ে যেতে। নদীর পাড় বরাবর জঙ্গলটা প্রায় লম্বা। ঘন্টাখানে ঘুরলে জঙ্গল শেষ। কিন্তু জঙ্গলের কোথাও কিছু পাওয়া যায়নি। তবে হ্যাঁ, জঙ্গলের কয়েকটা জায়গায় নাকি অদ্ভুতভাবে মাটি খোঁড়া ছিল। লোকটার কথা শুনে কেমন একটা খটকা লাগলো। জঙ্গলের মধ্যে মাটি খোঁড়া? শিয়ালের দল মাটি খুঁড়ে অনেক সময় এমন ভাবে তৈরি করতে পারে, কিন্তু গ্রামের মানুষ শিয়ালকে চিনতে পারবে না এমন তো হতে পারে না। কি করি বলুন তো ঠাকুর মশাই? একদিকেই শশীচরণ হারিয়ে গেছে, আর একদিকে জঙ্গলের মধ্যে যেন কারা রাতের বেলা হাসছে। আমি স্পষ্ট বুঝতে পারছি প্রত্যেক দিন ওরা আসে। জঙ্গলের মধ্যে যে কি হয় সেটা দেখব, এমন সাহসও তো করতে পারি না। বুঝতে পারলাম জঙ্গলের মধ্যে এমন কিছু একটা ব্যাপার হচ্ছে যেটা নিরঞ্জন নামের এই লোকটিও জানতে চায়। তার সঙ্গে শশীচরণের হঠাৎ করে হারিয়ে যাওয়ার ব্যাপার। কিন্তু না জেনে শুনে জঙ্গলের মধ্যে এমনভাবে ঢুকে পড়াটাও তো ঠিক হবে না। তাছাড়া জঙ্গলটা দেখা দরকার। তাই ভেবে নিরঞ্জন রক্ষিতকে নিয়ে এসে দাঁড়ালাম তার পুকুরের পাশে। পুকুরটা বেশ বড়। শ্যাওলা ধরা জল দেখে বোঝা যায় পুকুরের যত্ন খুব একটা নেয় না। পুকুর পেরিয়ে আমরা জঙ্গলের কাছে গিয়ে দাঁড়ালাম। জঙ্গলের ভেতরে ঢুকতে যাব, পেছন থেকে নিরঞ্জন রক্ষিত ভয় পাওয়া গলায় বলল, ঠাকুর মশাই, কাজটা কি ঠিক হবে? জঙ্গলের মধ্যে নাই বা ঢুকলেন। আপনার ভয় হলে আপনি এখানেই থাকুন, আমি যাই জঙ্গলের মধ্যে। রাতের বেলা ঢোকার আগে একবার দিনের বেলা ঢুকে দেখা দরকার। চলুন, কোথায় সেই গর্তগুলো আছে সেগুলো দেখব। নিরঞ্জন রক্ষিত আমায় একটু দাঁড়াতে বললেন। তারপর গ্রামের দিকে গিয়ে কাকে একটা ডেকে আনলেন। বয়স 16 কি 17 একটি ছেলে, বেশ লম্বা চেহারা, খালি গায়ে, পরনে খাটো করে পরে থাকা একটা ধুতির মতো কাপড়। তার নাম নিবারণ। সাধু বাবা, আমি শশীচরণের ভাই। দাদা হারিয়ে গেছে আজ প্রায় 4 দিন হয়ে গেল। আপনি কিছু একটা করুন। তুমি আমার সঙ্গে জঙ্গলে চলো। জঙ্গলে গিয়ে আমি দেখব কোথায় সেই গর্তগুলো। দেখতে পেয়েছিলে সেই জায়গাটা? আমাকে দেখাও।
যদি তোমার দাদাকে কোনোভাবে উদ্ধার করা যায় সেই চেষ্টা আমি করব, তোমায় কথা দিচ্ছি। নিবারণ আর আমি মিলে জঙ্গলে ঢুকলাম। সামনের দিক দিয়ে হাঁটতে হাঁটতে ক্রমে ক্রমে জঙ্গল যে ঘন হতে লাগলো বুঝতে পারছি। পরে বুঝলাম জায়গাটা ছোট হলেও গাছপালাগুলো বড় ঘিঞ্জি, তাই এমন অবস্থা। দিনের বেলাতেও সূর্যের আলো যে সব জায়গায় প্রবেশ করতে পারছে তা কিন্তু নয়। একটা জায়গায় পাশাপাশি 3টে বড় বড় গাছ একসঙ্গে বেড়ে উঠেছে। সেই গাছের মাঝে একটা গর্ত মতো তৈরি হয়েছে। সেই গর্তের মাঝে সূর্যের আলো প্রবেশ করে বলে তো আমার মনে হয় না। জঙ্গলের কয়েকটা জায়গা ভীষণ ঠান্ডা। নিবারণ আমায় পথ দেখিয়ে নিয়ে চলল। তার বাড়ির কথা, দাদার কথা এই সব বলতে লাগলো। এক সময় আমরা এসে পড়লাম প্রায় মাঝামাঝি জায়গায়, যেখানে সত্যি সত্যি খানিকটা জঙ্গলের জায়গা কেমন যেন রুক্ষ হয়ে গেছে, যেন কেউ ঘাস তুলে নিয়ে ফ্যাকাশে সাদাটে মাটি বার করে নিয়েছে। আর তার মাঝেই বেশ কয়েকটি জায়গায় বড় বড় গর্ত। আমি অবাক হয়ে গেলাম। এগিয়ে গিয়ে গর্তগুলোর দিকে তাকাতে আরো অবাক হলাম। কতগুলো নেমে গেছে নিচের দিকে, আর সেই গর্ত কতদূর পর্যন্ত তা বোঝা যায় না। ব্যাপারটা বোঝার জন্য নিবারণকে বলে একটা মাটির ঢেলা ফেলতে বললাম সেই গর্তের ভিতর। তারপর কান পেতে রইলাম। আশ্চর্য, মাটির ঢেলার শব্দ শুনতে পেলাম না। মনে মনে কিন্তু ভাবলাম যে এই জঙ্গলের বাইরের দিকে রয়েছে নদী, আর জঙ্গলের মাঝে এমন বড় একটা গর্ত যার কোনো তল নেই। কিন্তু কিসের জন্যে? একটা কথা আমার বারবার মনে পড়ছিল, পুরোপুরিভাবে মনে পড়ছে না। নিবারণ আবার বলতে শুরু করলো। ছোটবেলায় বাবা বলতো আমাদের ওই নদীর পাড়ে এই জঙ্গলে পরীর দল নামে। দাদা কি পরীর দল দেখতে গিয়ে হারিয়ে গেছে তাহলে? পরীর দল? কিন্তু এই জঙ্গলে নদীর ধারে পরীর দল এলো কোথা থেকে? জানি না সাধু বাবা, তবে বাবা বলতো অনেক বছর আগে এখানে একবার পরী নেমেছিল। এই জঙ্গলের মধ্যে দিয়ে ওই নদীর কাছে যাওয়ার রাস্তা ছিল। এখন তো সেই পথ নেই, আগাছায় ভরে গেছে। কোন এক তান্ত্রিক নাকি এখানে পুজো করে ওই পরীদের এখানে আসা বন্ধ করে দিয়েছিল। কি কারণে বন্ধ করেছিল জানি না, তবে বাবা তো এই গল্প শুনিয়েছিল। তার কথা শুনে মনে মনে একটু সম্ভাবনা স্থির করলাম। হয়তো নিবারণ মিথ্যে বলছে না। পৃথিবীতে নানা স্থানে এমন গল্প ছড়িয়ে থাকে। নদীর ধারে, বিশেষ করে যেখানে লোকজনের পা কম পড়ে, সেখানে পরীর দল নামে। পরীর দল যে আসলে কি তা নিয়ে নানা গুজব রয়েছে। অনেকে মনে করে পরী আসলে শুভ কোনো শক্তির ধারক, আবার অনেকে মনে করে এই পরী আসলে অশুভ কোনো শক্তি। তারা মানুষকে আকর্ষণ করে নিয়ে যায় নিজের দিকে এবং তারপর নির্মমভাবে হত্যা করে। পরীর গল্পটা বিভিন্ন জায়গায় নানা রকম হলেও এমন গল্প চারিদিকে ছড়িয়ে থাকে। কিন্তু এইখানে যদি কোনো তান্ত্রিক সেই পরীর এখানে নামা বন্ধ করে দেয়, তাহলে তার পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই ছিল। তারপরেই মনে পড়ল নিরঞ্জন রক্ষিতের কথা। সম্প্রতি কয়েকদিন ধরে তিনি ব্যাপারটা লক্ষ্য করেছেন। তার মানে এর আগে এসব কিছু হতো না। সাধু বাবা, আমি কিন্তু কোনোদিনও সেই পরী দেখিনি। আমার বাবার সময় 2-1 দেখেছিল, তবে তারপর তো আমার বাবা কেমন পাগল হয়ে মরল। যে রাতে বাবা এখানে পরী দেখার জন্য এসেছিল, তারপরেই তো। তোমার বাবা পাগল হয়ে মরেছিল? কি হয়েছিল বলো তো? গর্তগুলো দেখা হয়ে গেছিল। বুঝতে পারছিলাম এই গর্ত কোনো মানুষের তৈরি নয়। কোনো অদ্ভুত উপায়ে এই গর্ত তৈরি হয়েছে। এই গর্তের শেষ প্রান্ত কোথায় তা বোঝা যায় না। একবার মনে হলো নিবারণকে বলি হাত বাড়িয়ে কিংবা মুখটা ঢুকিয়ে গর্তের ভেতরে দেখতে। তারপরে মনে হলো থাক, কোনো প্রয়োজন নেই, যদি কোনো বিপদ ঘটে। নিবারণের সঙ্গে ফিরে এলাম বাইরের দিকে।
নিরঞ্জন রক্ষিত আমাদের জন্য দাঁড়িয়েছিলেন। আমায় দেখতে পেয়ে বলে উঠলেন, কি ব্যাপার হলো, কিছু বুঝতে পারলেন? আপনাদের এই জঙ্গলের নদীর কাছে পরী নামে বলে একটা গল্প নিবারণ আমায় বলল। এটা কি সত্যি? নিরঞ্জন রক্ষিত তার বাড়িতে গিয়ে সেদিন সন্ধেবেলা আরও একটা গল্প শোনালেন। সে গল্প খাপ ছাড়া এলোমেলো, কারণ নিবারণ আর নিরঞ্জন রক্ষিত যে গল্প আমায় শুনিয়েছিল সে কথা তোমাদের একটু অন্যরকম ভাবে বলি। একটানা এতক্ষণ কথা বলে চলেছিল তারানাথ। এবার চুপ করতে কিশোরী বলল, ঠাকুরমশাই, এতে তো আর সেই গন্ধর ব্যাপারটা নেই। আপনি যে শুভ অশুভ গন্ধের কথা বলছিলেন, তাছাড়া এতক্ষণ ধরে গল্প শুনলাম, কিছুই তো নেই। পরী সেখানে নামুক কিংবা না নামুক তাতে আমাদের কি? আচ্ছা, সেই গর্তগুলো কিসের ছিল? গর্তগুলো দেখে আপনি এক মুহূর্তের জন্য কি ভেবেছিলেন? আপনার কি ওই গর্তগুলো চেনা মনে হয়েছিল? ঠিকই ধরেছ, গর্তগুলো আমার চেনা বলে মনে হয়েছিল। অনেক আগে এক সাধুর কাছে এমনই এক কথা শুনেছিলাম। তবে সে গর্তের কথা তখন আমি বুঝতে পারিনি। বুঝতে পেরেছিলাম বছর দুয়েক পরে। নিরঞ্জন রক্ষিত তার বাড়িতে বসে বললেন সেই পরীদের গল্প। তার বাবা মা তাকে নিয়ে এখানে বাস করত। বাবা মারা যাওয়ার আগেই গ্রামে সেই গুজব ছড়িয়েছিল যে ওই নদীর ধারে পরীর দল নামে। আসলে কিন্তু ওরা পরী নয়, ওরা অন্য কিছু। ওরা এমন রূপ বদল করে মানুষকে টেনে নিয়ে যেতে পারে নিজের কাছে। এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে থাকে ওদের চারপাশে, আর সেই গন্ধের মাধ্যমেই ওরা টেনে নিয়ে যায়। তার মানে আপনি বলতে চাইছেন কোনো এক অশুভ শক্তি রূপ বদল করে পরীর মতো নিজেকে সবার সামনে দেখায়, মানে যেই জঙ্গলে যায় তাকে। কিন্তু আপনি তো থাকেন এখানে, তাহলে? আমার তারা কোনো ক্ষতি করতে পারে না, তার কারণ হলো তাদের দেখে আকৃষ্ট হয়ে তাদের এই গন্ধের মধ্যে না পড়লে চিন্তা নেই। আমার বাড়ির চারপাশ বন্ধন করা আছে। এরপর শুরু করলেন এক রাত্রের কথা। সেই রাতে নিরঞ্জন রক্ষিতের বাবা হঠাৎ করে হুড়মুড় করে ঘরে এসে ঢোকে। তার বাবার দুই চোখ বিস্ফারিত। ওরা আবার এসেছে, ওরা ওরা আবার ওখানে এসেছে। কতবার ওকে বলেছি, কতবার বলেছি, জঙ্গল জায়গাটা ওরা দখল করতে চায়। মাটি খুঁড়ে মাটির তলায় কি যেন ঢেকে রাখছিল। তোমাকে তো আগেই বলেছি ওই তান্ত্রিকদের সাথে তোমার অত লাগতে যাবার দরকার নেই, ছেড়ে দাও না। ওরা যা করছে করুক, গ্রামের লোকেরা তো এদিকে আসেই না, শুধু আমরাই থাকি। ওদের সাথে না লাগলেই হলো। তুমি বুঝতে পারছো না, ওরা যা করছে তাতে আমাদের গোটা গ্রামের ক্ষতি। জঙ্গল এক সময় খারাপ হয়ে যাবে। মাটির তলায় ওরা মোড়া ঢুকিয়ে দেয়, তারপর কি সব সাধনা করে গোটা জায়গাটাকে অশুভ করে তোলে। চুপ চুপ, তুমি চুপ করো। ওখানে তুমি একদম যাবে না, কখনো যাবে না। রাতের বেলা তো একদমই না। কতগুলো তান্ত্রিক আছে ওখানে, তোমার যদি কোনো ক্ষতি করতো ওরা, গ্রামের লোক কি তোমাকে সাহায্য করত? নিরঞ্জন রক্ষিত ছোটবেলায় তার বাবা মায়ের এমন একটা ঝামেলা দেখেছিল। আসলে ছোটবেলাতে একটা তান্ত্রিকের দল ওইখানে জঙ্গলে এসে বাসা বেঁধেছিল। তারা নানা তন্ত্র চর্চা করে ওই জায়গাটিকে অশুভ গড়ে তুলেছিল। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে বাড়ির বাইরে পুকুর পাড় ধরে পেছনে জঙ্গল পর্যন্ত যাওয়া যায় না। দিনের বেলাতেও কেমন গা ছমছম করে। রাতের বেলা জঙ্গলের দিক থেকে ভেসে আসে অদ্ভুত সব চিৎকার। একদিন রাতের বেলা কি কারণে নিরঞ্জন রক্ষিত কম বয়সে একবার বারান্দার কাছে গিয়েছিল। জঙ্গলের দিক থেকে একটা হাড় হিম করা ভয়ঙ্কর চিৎকার শুনে ছুটে তাকে ঘরে আসতে হয়েছিল। সেই থেকে সে একটু ভীতু হয়ে গেছে। এর কিছুদিনের মধ্যেই নিরঞ্জন রক্ষিতের বাবা অদ্ভুত একটা জ্বরে মারা যায়।
মাত্র 3 দিনের মধ্যেই সব শেষ, কিছু করার সুযোগ পর্যন্ত পাওয়া যায়নি। আর তারপরেই তার মা মারা যায় মুখে রক্ত উঠে। কি কারণে তারও এমন অবস্থা হয়েছিল সেটাও কেউ বার করতে পারেনি। তবে নিরঞ্জন রক্ষিতের দূর সম্পর্কের এক আত্মীয় এসে তার কাছে তারপর ছিল। তারপর ধীরে ধীরে নিরঞ্জন রক্ষিত বড় হয়ে যাওয়ার পরে সেই আত্মীয় তার কাছেই থেকে যান। এক সময় এক জটিল রোগে তার গোটা শরীরে ঘা দেখা যায়। সেই ঘা এক সময় নিরঞ্জন অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচানোর, কিন্তু পারেনি। সমস্ত কথা শেষ করার পরে তার গলা কেমন ধরে এলো। এই বাড়িতে কেউ বাঁচতে পারেনি ঠাকুর মশাই, কেউ না। কিন্তু বিশ্বাস করুন ঠাকুর মশাই, নিবারণ আমার কথা বিশ্বাস করে। নিবারণ জানে শশীচরণের আমি কোনো ক্ষতি করিনি, কিন্তু নিবারণ ছাড়া আর কেউ না, কেউ বিশ্বাস করে না। শশীচরণের বউ, গ্রামের লোক সবাই আমায় ভুল ভাবছে। নিরঞ্জন রক্ষিত খারাপ নয় সে কথা আমি জানি, কিন্তু নিরঞ্জন রক্ষিত গ্রামের লোকের সঙ্গে মেশে না, তাদের সাথে পাঁচে থাকে না। তাই গ্রামের লোকেরা মনে করে সেও ওদের সঙ্গে মিশতে পছন্দ করে না। কতবার নিরঞ্জন রক্ষিত আমায় নিজের হাতে রান্না করে খাইয়েছে, কতবার ওই যাবার জন্যে আনা পয়সা দিয়েছে। আমি জানি নিবারণের দাদার ক্ষতি সে করেনি, কিন্তু তাদের ক্ষতি করেছে ওই জঙ্গলের ভেতর থেকে আসা পরীর দল। কে যেন বলেছিল রাতের বেলা ওই গ্রামের পথ দিয়ে হেঁটে আসার সময় জঙ্গলের ভেতরে কাদের হাসি শুনতে পেয়েছে। হাসি তো আমিও শুনতে পেয়েছি, কিন্তু রাতের বেলা জঙ্গলে ঢুকলে তো বিপদ হতে পারে। বিপদ যাতে না হয় তার ব্যবস্থা আমি করব। জঙ্গলে ঢুকবো না আমরা যাব না উল্টো দিকে, ওই পথ ধরে নদীর ধার বরাবর একটা নৌকা নিয়ে তারপর জঙ্গলের উল্টো দিক দিয়ে ঢুকব। হঠাৎ নদীর দিকে ঢোকার ইচ্ছে আপনার হলো কেন? পরীর দল যদি থাকে তাহলে ওই নদীর জলের কাছে নামবে বলে আপনার মনে হয়েছিল? সত্যিকারের পরীর দল জঙ্গলের মাঝে রুক্ষ ভূমিতে কখনোই আসে না, তারা থাকে নদীর জলের কাছে। ঘোলা জলও তাদের পছন্দ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন জল তাদের পছন্দ। নদীর জলের ওই দিকটায় লোকজনের পা পড়ে না, তাই সেখানে জল পরিষ্কার। তাই ভেবে নিরঞ্জন রক্ষিতকে নিয়ে আর নিবারণের সাহায্যে একটা নৌকা জোগাড় হলো। সন্ধ্যার একটু পরে 3 জনে মিলে সেই নৌকাতে উঠলাম। এদিকে গ্রামের লোকজন কম, তাই সহজে কারো নজর হলো না। আমি আর নিরঞ্জন রক্ষিত নৌকোতে বসে আছি। প্রথমে নদীটার এদিক ওদিক ঘুরলাম। সন্ধ্যা যত নামতে লাগলো তত জঙ্গলের দিকে এসে পাড় বরাবর এগোতে লাগলাম, কিন্তু প্রায় 2 বার জঙ্গলের লম্বা পাড় বরাবর পারাপার করেও কিছু দেখা গেল না। তৃতীয়বার সামনে এগোচ্ছি, এমন সময় জঙ্গলের ভেতর থেকে হঠাৎ হাসির শব্দ শোনা গেল। আর সেই শব্দ শুনে নিবারণ প্রায় চিৎকার করে বলে উঠল, ওই যে জঙ্গলের ভিতরে কি যেন হাসছে। আর সঙ্গে সঙ্গে আমার চোখ চলে গেছে জঙ্গলের একটা পাহাড়ের দিকে। ঠিক সেই পাহাড়ের কাছে একটা লোক দাঁড়িয়ে আছে। অদ্ভুত তার পরনের পোশাক, দেখে তান্ত্রিক কিংবা সাধু বলে মনে হয়। চাঁদের আলোয় যদিও খুব ভালোভাবে দেখা যায় না, কিন্তু তার মুখ আমাদের দিকে নয়, সামনের দিকে। আমাদের নৌকাটা সেদিকে এগোতে লাগলো। আমি ওদের দুজনকে চুপ থাকতে বললাম। নৌকা পাহাড়ের কাছাকাছি আসতেই ঝপ করে 3 জনে নেমে পড়লাম নিচে। ডিঙিটা তুলে নেওয়া হলো একদিকে। জঙ্গলের ভেতর থেকে সেই অদ্ভুত গন্ধটা আবার ভেসে আসতে লাগলো আমাদের দিকে। আর ঠিক তখনই গন্ধটা নাকে আসতেই অবাক হয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম অদ্ভুত কোনো কটু গন্ধ হবে, কিন্তু ভালোই গন্ধ, ধুনোর গন্ধের মতো। ওই হাসির শব্দ তখনও শোনা যাচ্ছে। আমাদের থেকে কয়েক হাত দূরে একটু আগে দেখতে পাওয়া সেই সাধুর মতো লোকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। থমথমে মুখে এদিক ওদিক তাকাতে লাগলো।
আমি বুঝতে পারছিলাম না কি করব। সামনের দিকে ওদের সঙ্গে এগিয়ে গেলাম। আরেকটু এগোতে বুঝতে পারলাম সাধু সেই দিকেই যাচ্ছে যেখানে সেই গর্ত রয়েছে। ওখানে একটু এগোতেই চোখে পড়ল সাধুর থেকে মাত্র কয়েক হাত দূরে সামনের দিকে হেঁটে চলেছে তিনটি মেয়ে মূর্তি, আর একটা আলো মাঝে মাঝে জ্বলছে আর নিভছে। অদ্ভুত সেই আলোটা, মস্ত বড় একটা আলো যেন। ততক্ষণে আমি সবকিছু বুঝতে পেরেছিলাম, আর বুঝতে পেরেই আমার গোটা শরীর কেমন যেন থরথর করে কাঁপতে শুরু করেছিল। নিজের অজান্তেই চোখের কোণ জলে ভরে আসতে লাগলো। কি ভেবেছিলাম আমি, আর কি হচ্ছে এসব? তখন কিছু বললাম না। জঙ্গলের ধার বরাবর গাছের আড়াল রেখে এগিয়ে গেলাম সামনের দিকে। ঠিক সেই গর্তগুলোর কাছে ওরা গিয়ে দাঁড়িয়েছে। সেই তিনটে মেয়েকে তখন চাঁদের অল্প আলোয় আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। অপরূপ তাদের দেখতে, এমন অপরূপ নারী এর আগে আমি কখনো দেখিনি। আলোটা ভেসে আসছে একটা অদ্ভুত দেখতে মূর্তির থেকে। যে আলোটা নিভছে আর জ্বলছে, তার কারণ হলো মূর্তি থেকে ভেসে আসা আলোটা মাঝে মাঝেই তিনটি মেয়ে হাত দিয়ে আড়াল করছে। সাধু এগিয়ে গিয়ে সেই গর্তগুলোর কাছে বসল। এইবার তিনটে মেয়ে এসে মূর্তিটা নামিয়ে রাখল গর্তগুলোর ঠিক মাঝখানে। আর তার সঙ্গে সঙ্গে আমার পেছন থেকে নিরঞ্জন রক্ষিত বলে উঠল, ঠাকুর মশাই, এত আলো! এই আলো তো সেদিন দেখেছিলাম। নিবারণ কিন্তু তখন অন্য একটা ব্যাপার দেখেছে। সে প্রায় রুদ্ধশ্বাসে থমথমে গলায় বলল, ও নিরঞ্জন দাদা, গুরুদেব, সাধুটার দিকে তাকিয়ে একবার দেখুন, আমার দাদার মতো লাগছে না? আশ্চর্য! বিস্ময়ে প্রায় আমার হতবাক হয়ে যাবার মতো জোগাড়। নিবারণ যে বর্ণনা দিয়েছিল তাতে শশীচরণের মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল মাঝারি। কিন্তু যেই সাধু বসে আছে ওই গর্তগুলোর কাছে, তার মুখে লম্বা দাড়ি, মাথায় চুল লম্বা, তাতে পাক ধরেছে। সাধু এবার গম্ভীর স্বরে মন্ত্র উচ্চারণ শুরু করল। কিন্তু মেয়েগুলো সরে গেল তিন দিকে। মূর্তিটা পড়ে রইল ঠিক সেই গর্তগুলোর মাঝখানে। আর ঠিক তারপরেই আমরা অবাক হয়ে তাকিয়ে দেখলাম গর্তগুলোর ভেতর থেকে কালো কালো ধোঁয়ার মতো কি যেন আস্তে আস্তে বাইরে বেরিয়ে সেই উজ্জ্বল আলোর মূর্তিটার দিকে এগিয়ে যাচ্ছে। যেন মনে হলো একদল কালো কালো সাপ কোনো এক বাঁশির সুরে ছুটে এসে যাচ্ছে সেই মূর্তির ভেতরে। ওই মূর্তির নাম আমার মনে নেই, কিন্তু আমি এটা জানি এই মুহূর্তে আমাদের আশেপাশে যা হয়ে চলেছে তাতে অশুভ কিচ্ছু নেই। আমার চোখে জল দেখে নিরঞ্জন রক্ষিত কিংবা নিবারণ কিছু বলার সাহস পাচ্ছিল না। আমরা চুপ করে দেখে চলেছি। এমন সময় মাথাটা ঝিমঝিম করে চোখের সামনেটা কেমন যেন সাদা ফ্যাকাশে হয়ে গেল। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার আগের মুহূর্তে বুঝতে পারলাম মাটি থেকে উঠে দাঁড়িয়েছে সেই সাধু। তারপর সেই সাধু ঠিক আমাদের দিকেই হেঁটে আসছে। পাশে মিনমিনিয়ে জ্ঞান হারানো গলায় শুনতে পেলাম নিরঞ্জন রক্ষিত বলছে, একেবারে অবিকল শশীচরণের মতো। অথচ শশীচরণকে আমি তো সেদিন দেখলাম। যখন জ্ঞান ফিরল দেখি আমরা তিনজন পড়ে আছি নিরঞ্জন রক্ষিতের বাড়ির উঠোনের কাছে। তাড়াতাড়ি উঠে ওদের ঘুম ভাঙালাম। উঠে কিন্তু মনে হলো না যে আমরা জ্ঞান হারিয়েছিলাম। মনে হলো এইমাত্র ঘুম থেকে উঠেছি। নিবারণ তো রীতিমতো হাই তুলে বলল, কি হলো বলুন তো ঠাকুর মশাই? কাল বারান্দার কাছে তো বসেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম নাকি? ঠাকুর মশাই, রাতের বেলা যে আপনি বললেন জঙ্গলে যাবেন, তো কি হলো? জঙ্গলে যাওয়ার বদলে উঠোনে ঘুমোচ্ছি কেন আমরা? প্রথমে মনে হয়েছিল নিরঞ্জন রক্ষিত বোধহয় আমার সঙ্গে মশকরা করছে, কিন্তু পরে যখন নিবারণ একবারও নৌকার কথা বলল না
আর নিরঞ্জন রক্ষিত বারবার জঙ্গলের মধ্যে সেই পরীদের গল্পটাই আমাকে শোনাতে লাগলো এবং বলতে লাগলো যে মরে গেলেও সে রাতের বেলা জঙ্গলে যাবে না। তখন বুঝতে পারলাম কোথাও একটা গন্ডগোল হয়েছে। শুধু তাই নয়, নিরঞ্জন রক্ষিতের বাড়িতে বাংলা ক্যালেন্ডার ছিল। যেদিন দুপুরবেলায় তার বাড়ির দাওয়াতে বসে সমস্ত কথা শুনলাম এবং নিরঞ্জন রক্ষিত নিজে গিয়ে নিবারণকে ডেকে আনলো, সেদিন ছিল বৃহস্পতিবার। আমি বেশ কিছুক্ষণ ঠায় বসে থেকে উঠে গিয়ে বারান্দার কাছে বাংলা ক্যালেন্ডারের উপরে হাত রাখতেই হিসেব করে অবাক হয়ে গেলাম। বাংলা ক্যালেন্ডারের গায়ে প্রত্যেকটা দিন চলে যাওয়ার পর কালো রঙের কোনো কালি দিয়ে দাগ কেটে রাখত নিরঞ্জন রক্ষিত। আমি নিজে দেখেছিলাম কাল বৃহস্পতিবারের ওপরে লম্বা কালো দাগ কাটা, কিন্তু আজ দেখতে পেলাম বৃহস্পতিবারের উপর কোনো দাগ কাটা নেই। মনে হচ্ছে, আচ্ছা আজ কি বার বলুন তো? নিরঞ্জন রক্ষিত বারান্দার দিকে এগিয়ে এসেছিল। তোলা জলে মুখ দিয়ে কুলকুচি করতে করতে অবহেলার সাথেই বলল, আজ তো বৃহস্পতিবার, কাল আপনি এলেন কাল বুধবার ছিল, আজ বৃহস্পতিবার, কাল তো শুক্রবার, হাট আছে। কি বলিস নিবারণ, একবার হাটে যাবি নাকি? ঠাকুরমশাই আপনিও একটা কাজ করুন, আজকে দিনটা থেকে যান, কাল হাট ঘুরে যাবেন। আমি মুখে কিছু বললাম না, এক প্রবল ভাবনায় পড়লাম। সেদিন দুপুরের দিকে আমার জ্বর এলো। প্রায় মাঝরাত পর্যন্ত নিবারণ আর নিরঞ্জন রক্ষিত আমার মাথার কাছে বসে আমার সেবা করতে লাগলো। আর সেই স্বপ্নের মধ্যে জ্বরের ঘোরে দেখলাম এক অদ্ভুত স্বপ্ন। দেখলাম আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা লম্বা জলাধারের মাঝখান থেকে। জলাধারের জলে পায়ের পাতা পর্যন্ত ডুবে যায়। আর সেই জলাধারের শেষের দিকে এক ঘাটের কাছে বসে খেলা করছে 3টি মেয়ে। তাদের বয়স 17 থেকে 18 মতো হবে। অসাধারণ রূপবতী তারা। তাদের গায়ে সোনার গহনা। তাদের রূপের আলো আর গহনার আলোতে চারপাশটা ঝলমল করছে। এমন সময় তাদের পেছনে এসে দাঁড়ালো এক সাধু। অদ্ভুত গলায় বলল, আমাদের এক্ষুনি রওনা দিতে হবে উত্তরের দিকে। এক স্থান ওরা অভিশপ্ত করেছে, সেই স্থানকে মুক্ত করতে হবে ওদের কবল থেকে। এক্ষুনি তোমরা তৈরি হয়ে নাও। মেয়ের দল কিছু বলল না, ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর সাধুর পিছু পিছু রওনা দিল সামনের দিকে। যেও না, যেও না, দাঁড়াও, দাঁড়াও, তোমরা যেও না, তোমাদের আমি চিনতে পারছি না, তোমাদের আমি চিনতে চাই। কিন্তু ওরা আর দাঁড়ালো না। একটু সুস্থ হয়ে মাখনপুর ছেড়ে এসেছিলাম। নিরঞ্জন রক্ষিতের কিংবা নিবারণের, এমনকি গোটা মাখনপুরের কাছে একটা গোটা দিন হঠাৎ করে নিরুদ্দেশ হয়েছিল কিভাবে, সেটা আমি বলতে পারবো না। এরপরে অনেক খোঁজ খবর করে জানতে পেরেছিলাম একটা গল্প। এক সময় কোনো এক অশুভ শক্তিশালী তান্ত্রিকের প্রভাবে পৃথিবীতে নানা স্থান অশুভ হতে শুরু করে। তারা সেই সমস্ত স্থানে নিজেদের অশুভ মায়া ছড়িয়ে সেখানকার মানুষদের মনেও অশুভ শক্তি প্রবেশ করিয়ে দিত। খবর পেয়ে দেবতার দল পাঠালো এক সাধুকে। তারা কিছু রূপবতী অপ্সরীদের নিয়ে পৌঁছাতো সেই সমস্ত স্থানে যেখানে সেই অশুভ শক্তি ছড়িয়েছিল। তাদের কাছে ছিল এক দেবী মূর্তি। সেই দেবীর নাম কি তা আমি জানি না, তবে সেই দেবীর মূর্তিকে কখনো ভালোভাবে দেখতে পাইনি, কারণ তা এত উজ্জ্বল ছিল। হাত দিয়ে ঢেকে না রাখলে মনে হতো আলো জ্বলছে। সেই মূর্তি দিয়ে সেই স্থানের সমস্ত অশুভ শক্তি সরিয়ে নিত তারা। আরো 3টি মেয়ে নিজেদের সম্মোহন শক্তি দিয়ে সেই অশুভ শক্তিশালী তান্ত্রিকদের ডেকে হত্যা করত মাটির তলায় নিয়ে গিয়ে। অনেক পরেই এক সাধুর সঙ্গে কথা বলতে বলতে এই কথাগুলো তাকে বলেছিলাম। সাধু আমার কথায় অবাক হয়েছিল, তবে সদুত্তর কিছুই দিতে পারেননি। এই ঘটনার সঠিক ব্যাখ্যা আমার কাছেও নেই।
তার মানে সেদিন সেই গন্ধটাই আপনাকে বুঝিয়ে দিয়েছিল যে আসলে চারপাশে যারা রয়েছে তারা অশুভ নয়, শুভ কোনো শক্তি। কিন্তু শশীচরণের ব্যাপারটা, গোটা জীবনে অনেক কিছুর ব্যাখ্যাই আমি পাইনি, বুঝলে। হ্যাঁ, হতে পারে আমরা ভুল দেখেছিলাম, আসলে ওটা শশীচরণ ছিলই না। আবার এটাও হতে পারে শশীচরণকে ওরা নিয়ে গিয়েছিল নিজেদের কোনো কাজে। কারণ পরে নিবারণের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম তার বংশে এক সাধক ছিলেন, আর শশীচরণেরও এইসব দিকে ঝোঁক ছিল। মাঝে মাঝে সে এখানে ওখানে বেরিয়ে পড়ত, কিন্তু বিয়ের পর সে নিজেকে সামলে রেখেছিল। তোমাদের সঠিক ব্যাখ্যা আমি দিতে পারবো না। শশীচরণের ব্যাপারটা, বাকি সবকিছু আমি যেভাবে ভেবেছি সেভাবে ভাবলে হয়তো শুনছিলেন অনু অডিও ফিল্মসে তারানাথ তান্ত্রিকের গল্প মাখনপুরের ভয়। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। বিভিন্ন চরিত্রে অর্পণ, সৌমিতা, সায়ন, জ্যোতির্ময়, অমিত, তুফান এবং রিতম। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী শুক্রবার ঠিক রাত 9টায় আবারও তারানাথ তান্ত্রিকের একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এবং স্টে টিউনড।